So good evening everyone. আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা বেশ ইম্পর্টেন্ট একটা টপিক, বিশেষ করে রিটেনে এবং শর্ট নোটে এমনকি ভাইভা বোর্ডেও এই অংশটা তোমাদের যে কোনো জায়গাতেই আসতে পারে। নট অনলি ইন অর্থোপেডিক্স, সার্জারি অ্যান্ড অ্যালাইড সাবজেক্ট, ইভেন মেডিসিনেও এই কোশ্চেনগুলা খুবই কমন। অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট, মেডিসিনে এটা জাস্ট একটু মডিফাইড হয়ে বেসিক লাইফ সাপোর্ট অ্যান্ড অ্যাডভান্স করোনারি লাইফ সাপোর্ট এই নামে আসবে, বাট বেসিক কম্পোনেন্টগুলো কিন্তু এর মধ্যে অলমোস্ট সেম। ফলে এই একটা অংশ তুমি যদি ভালো মতো পড়তে পারো, তাহলে তোমার অলমোস্ট ফাইনাল প্রফের অনেকগুলো জায়গাতেই তোমার কথা বলার অপশন এবং লেখার অপশন ওপেন হবে। এই পুরো জিনিসটাই ইটস এ কাইন্ড অফ গাইডলাইন। ফলে তুমি যদি মেইন কি পয়েন্টগুলো খালি খেয়াল রাখতে পারো, ভিতরের কথাগুলো তুমি অলওয়েজ নিজের মতো করে গুছিয়ে লিখতে পারবা, গুছিয়ে বলতেও পারবা। Now it's not like that it's a definition যে তোমাকে একেবারে লাইন বাই লাইন বলতে হবে। ডেফিনেটলি একটা সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সে কতগুলো পার্টিকুলার নির্দিষ্ট পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো যদি শুধুমাত্র খেয়াল রাখা যায়, তাহলে বাকি অংশটা তুমি নিজের মতো করে গুছাই লিখে বলতে পারবা। হুবহু বলার বা লেখার তেমন কোনো দরকার নেই। তো আমরা প্রসিড করি। এটিএলএস প্রোটোকলটা 1970 সালের পরেই প্রথম তৈরি করা হয়। ডক্টর জেমস স্টাইনার এবং তার ফ্যামিলি, যে নিজেও একজন অর্থোপেডিশিয়ান ছিলেন, তাদের একটা প্লেন ক্র্যাশ হয়েছিল। ক্র্যাশ হওয়ার পর উনি নিজে বেঁচে যান, বাট ওনার ওয়াইফ এবং ওনার এক ছেলে এই ক্র্যাশ অ্যাক্সিডেন্টে মারা যায়। বাট আনফর্চুনেটলি অ্যাক্সিডেন্টের পরেও তারা অনেক সময়টা পর্যন্ত বেঁচেই ছিল। সাফিসিয়েন্ট রিসাসিটেশন না পাওয়ার কারণেই, মিসম্যানেজমেন্টের কারণে তাদের ডেথ হয়। এবং এইটাকে মাথায় রেখেই উনি পরবর্তীতে এই একটা প্রোটোকল তৈরি করে ফর ট্রমা পেশেন্ট, যেখানে পেশেন্টের এভরি ইনফরমেশন ইজ মিসিং। পেশেন্ট আনকনসিয়াস, তাকে কেউ চিনে না, তার পাস্ট ব্যাকগ্রাউন্ডে কিছু জানা যাচ্ছে না, হি ইজ ডাইং, বাট হি ডেভেলপ সাম প্রোটোকলস টু মেক হিম সার্ভাইভ, অ্যাট লিস্ট ফর এ ডেফিনিটিভ কেয়ার না আসা পর্যন্ত। এটা কি পরবর্তীতে আমেরিকান কলেজ অফ সার্জনও এই পুরো থিওরিটাকে অ্যাডাপ্ট করে নেয়, এবং তখন থেকে এটার নাম দেওয়া হয় অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট। এখানে যেটা মজার ব্যাপার, যে জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে, যে এখানে খুব দ্রুত গতিতে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। ফার্স্ট আওয়ার, প্রথম 1 ঘন্টাকে বলা হয় গোল্ডেন আওয়ার। এই 1 ঘন্টার ম্যানেজমেন্ট প্রোটোকলের উপরে নির্ভর করবে একটা পেশেন্ট তার পরবর্তী জীবনে বাঁচতে পারবে কি পারবে না। যদি বাঁচে, তাহলে সে কতখানি নিয়ম মাফিক মেনে চলে একদম সুস্থ সবল জীবনে ফেরত যেতে পারবে, নাকি ডিসেবলড হয়ে থাকবে, সেই জিনিসটাও কিন্তু এর মধ্যেই পড়ে যায়। ফলে এখানে একটা র্যাপিড ইভ্যালুয়েশন করার প্রয়োজন হয়। এটা নট এটা লং কেস বা শর্ট কেসের মতো আধা ঘন্টা ধরে রোগীর হিস্ট্রি নিব, তারপর তার এক্সামিন করব, এরপর তার ইনভেস্টিগেশন করতে পাঠাবো। অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্টের ক্ষেত্রে কিন্তু এগুলো কোনোটাই প্রযোজ্য হয় না। র্যাপিড ইভ্যালুয়েশনের জন্য কেন এটা ইম্পর্টেন্ট? কারণ এখানে যে টাইমটা আমরা ওয়েস্ট করব, এই ওয়েস্টের মূল্য অনেক বেশি। একটা মানুষের জীবন এটার জন্য চলে যেতে পারে। ফলে একটা ডেফিনিটিভ ডায়াগনোসিস না পাওয়া পর্যন্ত ট্রিটমেন্ট শুরু করতে পারতেছি না। এটা একটা স্টেবল পেশেন্টের বেলায় প্রযোজ্য হলেও তোমার ট্রমা পেশেন্টের বেলায়, বিশেষ করে মাত্র যে পেশেন্ট ট্রমাটা সংঘটিত হইলো, সেই পেশেন্টের বেলাতে কিন্তু এটা মোটেও প্রযোজ্য না। এবং সেই কারণেই এই অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্টটা তৈরি করা হয়। কি কি কম্পোনেন্ট আছে এটিএলএস প্রোটোকলের ভিতরে? একটা প্রিপারেশন থাকবে আগে থেকেই, একটা ট্রেইনড টিম সবসময় রেডি থাকবে, স্ট্যান্ড বাই থাকবে, যাতে যখনই এরকম কোনো ট্রমা সংঘটিত হবে, সাথে সাথে তাদেরকে জাস্ট ইনফর্ম করলেই তারা যাতে তাদের নিজ নিজ দায়িত্ব পালনের জন্য রেডি হয়ে থাকে। এটা এরকম না যে কেউই কিছু জানে না, হঠাৎ করে তোমাকে বলা হবে যে অমুক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 60টা পেশেন্ট আসতেছে, তোমরা রেডি হয়ে যাও। সবাই রেডি হয়ে গেল, কিন্তু কে যে কি করতেছে কোনো কিছু কিন্তু বলা যায় না। এই জিনিসটা তোমরা যখন হসপিটাল ম্যানেজমেন্টের সাথে পুরোপুরি রিলেটেড হবা, তখন দেখবা যে প্রচুর ম্যান পাওয়ার থাকা সত্ত্বেও প্রপার ট্রেনিং এর অভাবে, প্রত্যেকে তাদের নিজেদের কাজ সম্বন্ধে জ্ঞান না থাকার কারণে, অনেক ম্যান পাওয়ার থাকা সত্ত্বেও মূলত কাজ হয় খুবই কম। যেমন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, একটা ইমার্জেন্সি সিচুয়েশনে যখন আমি কাজ করতে যাই, তখন আমার সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে যে নার্স বা যারা থাকে, দেখা যায় এরা বেশিরভাগই জুনিয়র, এবং তারা স্কিল কি করতে হবে বলে দিলেই তারা করতে পারে, কিন্তু ওই মুহূর্তে তারা থাকে পাজলড। দেখা গেল যে আমি বললাম যে একটা ক্যানোলা করতে হবে, নর্মাল স্যালাইন নিয়ে আসো, 4 জন সিস্টার ছিল, কমান্ড শুনে যে কোনো একজন না 4 জনই চলে গেল, মুহূর্তের মধ্যে আশেপাশে ফিল্ড খালি।
আমি এর পরের সেকেন্ডে যে বলবো আমার একটা সাকার লাগবে, এয়ারওয়েটা ক্লিয়ার করতে হবে, অক্সিজেন দিতে হবে, সিলিন্ডারটা নিয়ে আসো, আমার কিন্তু বলার জন্য আমি তাকাই দেখি আশেপাশে আমি ছাড়া আর কেউ নাই। তো যথেষ্ট ম্যান পাওয়ার, 4 জন ছিল, একটা নর্মাল স্যালাইনের বোতল আর একটা ক্যানুলা আনতে 4 জন যাওয়ার তো দরকার নাই। এবং তারা যে এটা খুব একটা ইচ্ছাকৃত ভাবে করছে তাও না, ইনস্টিংক্ট থেকেই করছে, কিন্তু প্রপার ট্রেনিং না থাকার কারণে প্রচুর ম্যান পাওয়ার থাকা সত্ত্বেও মিস ইউজ হয়, এবং যেটা আমার ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মধ্যে একটা পরবর্তীতে হ্যাম্পার তৈরি করে বসে। ফলে এই একটা ট্রমা টিম, প্রপারলি ট্রেন ট্রমা টিম সবসময় আমাদেরকে তৈরি করে রাখতে হবে, যাদেরকে শুধু ইনফর্ম করা মাত্রই প্রত্যেকে জানবে যে ওই সিনারিওতে তার প্রোটোকল কি। আমি যদি বলি যে স্যালাইন আনতে যাও, একজনই সরবে এবং সে রেসপন্স করে যাবে যে আমি যাচ্ছি। যে এই মুহূর্তে প্রথম জন রেসপন্স করে বলবে আমি যাচ্ছি, তখন বাকিরা স্ট্যান্ড বাই থাকবে পরবর্তী ইনস্ট্রাকশনের জন্য। এরকম কতগুলো ট্রেন পার্সোনালের প্রয়োজন হয়, যেটা না থাকলে প্রিপারেশন তোমার কখনোই কমপ্লিট হবে না। এরপরে যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ট্রায়ালস। অ্যাক্সিডেন্টে যখন অনেক লোক একসঙ্গে আক্রান্ত হয়, তুমি ধরেই নিতে পারো পসিবলি তুমি সবাইকে বাঁচাতে পারবে না। তোমার এইমই থাকবে টু সেভ অ্যাজ মাচ অ্যাজ সোল অ্যাজ পসিবল। এবং সেটা তুমি কিভাবে করবা? তোমাকে প্রথমেই দেখে নিতে হবে যে অ্যাক্সিডেন্টে কিন্তু সবার আঘাত কিন্তু ডেফিনেটলি একরকম না। একই রকম আঘাতপ্রাপ্ত হলেও একটা বাচ্চা পেশেন্ট, একটা অ্যাডাল্ট পেশেন্ট অথবা একটা ওল্ড এজড পেশেন্টের রেসপন্স কিন্তু একরকম হবে না। ছোট বাচ্চা বা ছোট বড় একটা বয়স্ক লোক একটা অ্যাডাল্ট পেশেন্টের থেকে মোর ভালনারেবল। ফলে তোমাকে ট্রায়াস করার সময় বেশ অনেকগুলো পয়েন্টের দিকে খেয়াল করতে হবে যে কোন পেশেন্ট গুলাকে আমাকে সবচেয়ে বেশি আগে সাহায্য করা দরকার, নাহলে তাদেরকে বাঁচানোই যাবে না। 60 জন পেশেন্টের মধ্যে যদি দেখা যায় যে একজনের শুধু গা ছড়ে গেছে, সে মাথায় একটু আঘাত পাইছে কিন্তু এখনো ফুললি কনসিয়াস আছে, বরং সে নিজে থেকেই তোমাকে বলতেছে আমি ভালো আছি, তোমার তো ডেফিনেটলি নিশ্চয়ই তাকে নিয়ে এখনই পড়ার ঝাঁপায় পড়ার কিছু নাই, যদিও সেও অ্যাক্সিডেন্টেরই একজন ভিকটিম। বাট ফরচুনেটলি তার আঘাতটার পরিমাণ কম। হয়তো ডেফিনেটলি পরবর্তীতে তার কোনো সাবডুরাল হেমাটোমা বা কোনো কিছু বেরোতেও পারে, বাট সেটা কিন্তু 1-2 দিন পরে ডেভেলপ করবে। এই মুহূর্তে কিন্তু তার তেমন কোনো সাহায্যের প্রয়োজন নাই। আবার তুমি আমার সামনে একজন পেশেন্টকে দেখলা যে তার ক্যারোটিড আর্টারি ছিঁড়ে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে দুই দিক দিয়েই, তুমি চাপার আগেই হাত দিয়ে প্রেস করে কন্ট্রোল করার আগেই তুমি টের পাচ্ছ যে পেশেন্টের পালস বিপি কোনো কিছুই নাই, পুরোপুরি ফেল, ফুললি আনকনসিয়াস, কোনো রকম রেসপন্সই করতেছে না, খালি কোনো মতে একটু হার্ট সাউন্ড আছে, আর ব্লাডও আর বেরোচ্ছে না, এতই ব্লাড লস হয়ে গেছে। ফলে ওই মুহূর্তে অ্যাক্সিডেন্ট সাইটে রাস্তায় বসে তুমি ডেফিনেটলি বুঝতে পারতেছো যে এই পেশেন্টকে সার্ভাইভ করে তুমি হাসপাতাল পর্যন্ত পৌঁছানো অসম্ভব, যদিও পেশেন্ট থিওরিটিক্যালি এখনো মারা যায় নাই, কিন্তু তারপরও তখন আমাকে মানবিক সমস্ত হিসাব করেই আরেকজন পেশেন্টের স্বার্থে ওই পেশেন্টকে ট্রিটমেন্ট করা কিন্তু বন্ধ করে দিতে হবে। এমন হয়তো যে ওই পেশেন্ট একজনই তোমার সামনে, আর কোনো পেশেন্টই আহত হয় নাই, দেন ওই পুরো মৃত প্রায় 199% মৃত পড়ে পেশেন্টকেও বাঁচানোর জন্য তুমি অনেক কিছু করবা। যখন তোমার সামনে 60 জন পেশেন্ট আক্রান্ত, তার মধ্যে ওই পেশেন্টটা যে পসিবলি আর 1-2 মিনিটের মধ্যে মারা যাচ্ছে, যাকে আমি ওই ফিল্ড থেকে নড়ানোরও সুযোগ পাবো না, পসিবলি তাকে নিয়ে তোমার তেমন কোনো কিছু করণীয় নাই। বরং তুমি দেখো যে আরেকটা পেশেন্ট মোটামুটি ভালো আছে কিন্তু তার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে তার একটা বা দুটো রিব ভেঙে গেছে, এক্সামিন করে না করলেও ব্রিদিং প্যাটার্ন এবং এক্সপেরিয়েন্স দেখে আমি বুঝতে পারতেছি যে এর একটা টেনশন নিউমোথোরাক্স ডেভেলপ করছে। শুধু একটা নিডল প্রিক করে বাতাসটা বের করে দিলেই তার টেনশন নিউমোথোরাক্স রিলিজ হয়ে যায়, রিলিজ হয়ে গেলে তার জীবনটা বেঁচে যায়। তাহলে ওই যে দুইটা ক্যারোটিড আর্টারি ছিঁড়ে যাওয়া যে পেশেন্টটা, তাকে বাদ দিয়ে তোমার বরং নিউমোথোরাক্সের পেশেন্টটাকে তুমি একটা নিডল প্রিক যদি করতে পারো কনফার্ম করার পর, ক্লিনিক্যালি কনফার্ম করার পর, তাহলেও কিন্তু সেটা মোর এফেক্টিভ, বিকজ ডেফিনেটলি তুমি অ্যাটলিস্ট একজনকে বাঁচাইতে পারলা। আর নত সেই ক্যারোটিডের পেশেন্টকে তুমি যদি বাঁচাইতে যাও, 10 মিনিট আধা ঘন্টা চেষ্টা করার পর তুমি যখন তাকে ডেড ডিক্লেয়ার করে তুমি যখন টেনশন নিউমোথোরাক্সের কাছে আসবা, অবশ্যই হয়তো সে বেঁচে যেতে পারতো, কিন্তু আধা ঘন্টা পরে আসার কারণে দেখবা যে এও ডেড। আলটিমেটলি ইউ লস্ট 2 সোল। সো তোমাকে ডেফিনেটলি একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার উপর ফিল করে তোমার সমস্ত ভিকটিম গুলাকে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করে ফেলতে হবে, এবং এই ক্যাটাগরিকে আমরা বলি ট্রায়াজিং, যেটা আমরা একটু পরে আলোচনা করব। ট্রায়াজিং করার পর যে পেশেন্ট গুলাকে নিয়ে তুমি কাজ করা শুরু করবা, তাদেরকে প্রথমে তুমি প্রাইমারি সার্ভে বা ABCDE যে কতগুলো অংশ আছে যেটা আমরা পরে বলবো, এয়ারওয়ে, বিতে ব্রিদিং, সিতে সার্কুলেশন, ডিতে ডিসফাংশন, আর ইতে হলো এক্সপোজার, এই কয়েকটা সাবডিভিশনের আন্ডারে আমি তাকে এক্সামিন করে ফেলবো। কারণ এটা কিন্তু পেশেন্ট কিন্তু তোমার কাছে টোটালি আননোন, পসিবলি সে হিস্ট্রিও দিতে পারতেছে না, কি হয়েছে না হয়েছে তোমাকে বলতেও পারতেছে না, পরে এরকম লং হিস্ট্রি নেওয়া এক্সামিন করা তোমার কোনো সুযোগ নাই। তোমাকে গ্রসলি প্রথমেই কয়েকটা পার্টিকুলার ভালনারেবল পয়েন্ট চেক করে দেখে নিতে হবে যে তার ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং কোনো কন্ডিশন তার মধ্যে ডেভেলপ করছে কিনা, এবং যদি সেটা ডেভেলপ করে থাকে তাহলে সেগুলোকে সাথে সাথে সমাধানও করে ফেলতে হবে।
ওয়ান্স ইউ স্টেবিলাইজ দ্য পেশেন্ট, তারপরে তুমি তার ডায়াবেটিস ছিল কিনা, ব্লাড প্রেশার ছিল কিনা, সে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট খায় কিনা, এরকম মাইনর যত ইনফরমেশন আমরা অন্যান্য সময় সেটেল সময় ব্যবহার করি জানার জন্য, ডায়াগনোসিসের জন্য, ট্রিটমেন্টের জন্য, সেগুলো তুমি তখন করতে পারবে। কিন্তু স্টার্টিং এর দিকে একদম ডেফিনিটিভ ডায়াগনোসিস না করে পেশেন্টকে স্টেবল করান এবং প্রপার ডেফিনিটিভ কেয়ার না আসা পর্যন্ত তাকে স্টেবল রাখাটাই হচ্ছে এই ATLS প্রোটোকলের মূল উদ্দেশ্য। এবং সেই কারণে প্রাইমারি সার্ভের ইম্পর্টেন্স সবচাইতে বেশি। এবং এখানে খেয়াল করে দেখো, প্রাইমারি সার্ভে করলেই হবে না, একই সাথে সাথে তোমাকে রিসার্চিটেশনও চালাই যেতে হবে। তুমি শুধু সমস্যাগুলো ডিটেক্ট করলা, কোনোটারই সমাধান করলা না, সেটাও কিন্তু ATLS প্রোটোকলের মধ্যে বলা নাই। কিছু অ্যাডজাঙ্ক্ট আমরা প্রাইমারি সার্ভের সাথে ইউজ করি, যেটা আমরা একটু পরে জানবো। অবশ্যই তোমাকে পেশেন্টকে স্টেবল করার পরেই বসে থাকলে হবে না, কারণ ওই একটা নর্মাল ওপেন সিনারিওতে অথবা প্রাথমিক একটা থানা লেভেলে স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তুমি ইনিশিয়ালিতে পেশেন্টকে স্টেবল করতে পারলেও পসিবলি তুমি লং রান পর্যন্ত তাকে স্টেবল রাখতে পারবে না, তোমার সেই পরিমাণ ইকুইপমেন্ট ফ্যাসিলিটি নাই। তাহলে ওয়ান্স ইউ মেড দ্য পেশেন্ট রিলেটিভলি স্টেবল, দেন ইউ ডিসাইড টু ট্রান্সফার দ্য পেশেন্ট টু এ হায়ার সেন্টার। এবং এই জিনিসটা কিন্তু আমরা আসলে খুব কমনলি মিস করি, সেটা আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতির কারণেই হোক বা যে কারণেই হোক, কিন্তু এটা কিন্তু আসলে করা উচিত না। যত খারাপ পেশেন্টই তোমার কাছে আসুক, তুমি সাথে সাথে কখনোই লিখবে না রেফার টু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, হ্যাঁ আসে মনে করে ফেনীতে, ওখানে পৌঁছাতে তো 3 ঘন্টা লাগবে। তুমি সবকিছু প্রপারলি এক্সপ্লেইন করে এখনই রেফার করে পাঠিয়ে দিলে আপনাদের পেশেন্ট যাত্রা পথেই মারা যাবে। তার চেয়ে এখানে আমরা কিছুক্ষণ আগে ট্রাই করব, যদি সম্ভব হয় একে স্টেবল করতে পারলে তারপরে একে ঢাকায় পাঠানো যাবে, আর নয়তো ফেইট এখন এখানে স্টেবল ট্রাই করলেও মারা যাবে, কোনো কিছু ট্রাই না করে ছেড়ে দিলে রাস্তাতেও মারা যাবে। লোকজনকে বুঝায় বলে তুমি তার ইমিডিয়েটলি স্টেবল করার কাজ শুরু করবে। এন্ড ওয়ান্স ইউ স্টেবল হিম, যখন তুমি এনশিওর করবে যে হ্যাঁ যাত্রাপথের যে সময়টুকুন আন্দাজ লাগবে এই সময়টুকুনকে তাকে তোমার কারেন্ট দেওয়া ট্রিটমেন্টে মোটামুটি স্টেবল রাখা যাবে, তখন তুমি অবশ্যই পেশেন্টকে ট্রান্সফার করার জন্য রেডি হবে। যখন পেশেন্ট মোটামুটি ক্লিনিক্যালি স্টেবল হবে তখন তুমি সেকেন্ডারি সার্ভে করবা। সেকেন্ডারি সার্ভে অলমোস্ট ডেফিনিটিভ সার্জারির কাছাকাছি কিছু ইনফরমেশন আনতে হবে, বাট পুরোপুরি ফুল এক্সামিনেশন আমরা তখন হয়তো কমপ্লিট করব না। সবসময় এই রিসার্চিটেশন প্রসেস করে তুমি যে পেশেন্টটাকে স্টেবল করছো তাকে কনস্ট্যান্ট মনিটরিং এ রাখতে হবে। মনে করো না যে পেশেন্টটা ব্রিদিং নিতে পারতেছিল না, তুমি 2টা মাউথ টু মাউথ ব্রিদিং দেওয়ার পর সে আবার ব্রিদিং শুরু করছে, এটা যে আর কখনো বন্ধ হবে না তা কিন্তু না। তোমাকে সারাক্ষণই খেয়াল রাখতে হবে যে যেই বন্ধ ফিজিওলজিক্যাল প্রসেসটা তুমি আবার রিস্টার্ট করছো সেটা যেন চালু থাকে। সেটা যে কোনো সময় আবার বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে গেলে তোমাকে সাথে সাথে সেটা ডিটেক্ট করতে হবে এবং সেটার জন্য আবার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই জন্য মনিটরিং অ্যান্ড রিইভ্যালুয়েশন একটা নির্দিষ্ট সময় পর পর খুবই ইম্পর্টেন্ট, এবং আলটিমেটলি তুমি শেষ পর্যন্ত পেশেন্টটাকে একটা ডেফিনিটিভ কেয়ারে ট্রান্সফার করবে। এটাই হচ্ছে তোমার একটা ইন এ নাটশেল ATLS প্রোটোকলের কমন গাইডলাইন। এবার তাহলে আমরা একটু ডিটেলস যাই। প্রিপারেশন বাই দ্য ট্রমা টিম। কে কে থাকবে এই ট্রমা টিমে? এই ট্রমা টিমে যতজন লোকজনই থাকুক একজনকে হইতে হবে টিম লিডার। সে প্রত্যক্ষভাবে কোনো ফিজিক্যাল ওয়ার্কের ভিতরে ঝাঁপায় পড়বে না, তার কাজ হচ্ছে শুধু ইনস্ট্রাকশন দেওয়া কি করতে হবে, কার কাজ কি, কে কি করবে, কে ক্যানুলা করবে, কে ব্লাড গ্যাস অ্যানালাইসিস করবে, কে ইসিজি লিডটা লাগাবে, কে অক্সিজেনটা দিবে, কে স্যাচুরেশন লেভেল দেখে তাকে জানাবে, অ্যানেস্থেটিস্টকে কখন আমি বলবো ইন্টিউবেট করে দেন, কখন জেনারেল সার্জনকে বলবো ওটির ব্যবস্থা করেন। এই সমস্ত ব্যবস্থাগুলা যে করবে সেই হচ্ছে তোমার টিম লিডার। সে যদি একটা নির্দিষ্ট ফিজিক্যাল ওয়ার্কে সাপোজ মনে করো সে সিপিআর দেওয়ার কাজে যদি লেগে যায়, তাহলে কিন্তু ফার্দার ইনস্ট্রাকশন পাওয়ার জন্য বাকি যারা আছে তারা কিন্তু চুপচাপ ওয়েট করবে ইনস্ট্রাকশনের জন্য। যে ইনস্ট্রাকশন দেবে সেই তো একটা কাজে ব্যস্ত হয়ে গেছে, ফলে টিম লিডার কিন্তু সরাসরি ফিজিক্যাল কোন অ্যাক্টিভিটির মধ্যে সাধারণত ইনভলভ হবে না। সে পুরো জিনিসটা মনিটর করবে এবং যখন যেটা দরকার সেই অনুযায়ী ইনফরমেশন কালেক্ট করে তার সাথে অন্যান্য টিম মেম্বার যারা আছে তাদের থ্রুতে পেশেন্টটাকে বাঁচানোর চেষ্টা করবে। অ্যানেস্থেটিস্ট লাগবে, জেনারেল সার্জন লাগবে, অর্থোপেডিক সার্জন লাগবে, ইমার্জেন্সি রুম যে নর্মাল ফিজিশিয়ান আছে তাকে লাগবে, অ্যাটলিস্ট 2জন নার্স লাগবে, অবশ্যই একজন মিনিমাম একজন এক্সরে টেকনিশিয়ান লাগবে। এদের সবাইকে মিলে একটা ট্রমা টিম মূলত তৈরি হয়। একটু আগে যে বলছি ট্রায়ালসটা কি? প্রায়োরিটাইজেশন অর র্যাঙ্কিং অফ দ্য পেশেন্ট অ্যাকর্ডিং টু বোথ দেয়ার ক্লিনিক্যাল নিড। তোমাকে অবশ্যই আগে বের করতে হবে যে কাকে আমি সাহায্য করলে ম্যাক্সিমাম উপকার পাওয়ার সম্ভাবনা আছে। এবং এই অতি বারবার তো বলা যাবে না যে এই ডান দিকের পেশেন্টের অবস্থা খারাপ, বাম দিকের ওই 3 নাম্বার রোগীটা মারা যাচ্ছে, ওকে নিয়ে কাজ করা যাবে না, এত কিছু না বলে ট্রমা টিমের কাছে কতগুলা কালার কাগজ সবসময় রেডি থাকে। যখনই প্রথম যে ব্যক্তি ওই ঘটনাস্থলে পৌঁছায়, বাকিরা তার পিছন পিছনে আসে, সে প্রথমে একটা এক্সামিন করে দেখে বোঝার চেষ্টা করে যে কোন পেশেন্টের ইমিডিয়েট ট্রিটমেন্ট লাগবে, কোন পেশেন্টের আর্জেন্ট ট্রিটমেন্ট লাগবে, কোন পেশেন্টের রিলেটিভলি স্টেবল একটু পরে ট্রিটমেন্ট করলে হবে, কোন পেশেন্টটা অলরেডি মারা গেছে বা ডেফিনেটলি আমার কিছু করার সুযোগ নাই, অল্প কিছুক্ষণের মধ্যে সে মারাও যাবে। এদের উপর বেস করে 4টা কালার কোড সাধারণত ATLS প্রোটোকলে ব্যবহার করা হয়।
রেড মানে হলে ইমিডিয়েট ট্রিটমেন্ট করতে হবে, মানে এক্ষুনি মানে এক্ষুনি, একেবারে 1-2 মিনিটও দেরি করা যাবে না। ইয়েলো মানে হলো এক্ষুনি না লাগলেও ডেফিনেটলি উইদিন আওয়ারের মধ্যে তার ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে, নাহলে তাকে বাঁচানো সম্ভব হবে না। গ্রিন মানে হলো এখনো স্টেবল, এখন সে পেশেন্টটা যথেষ্ট স্টেবল, তার জন্য এখনই কিছু করণীয় দরকার নাই, কিন্তু পরবর্তীতে যখন রেড এবং ইয়েলোর জন্য ম্যানেজমেন্ট কমপ্লিট হবে তখন ডেফিনেটলি গ্রিনকেও চেক করে দেখতে হবে, কারণ কিছু মাইনর ইনজুরি, কিছু হিডেন ইনজুরি, কিছু টনসিল ইনজুরি তার থাকতে পারে, যেটা এই মুহূর্তে তাকে আনস্টেবল না করলেও পরবর্তীতে আনস্টেবল করে ফেলতে পারে। তাদেরকে আমরা সাধারণত গ্রিন কালার দিয়ে আলাদা ডিমার্কেট করে নিই। আর ব্ল্যাক মানে হলো ডেড, অথবা এখনো ডেড না হলেও 1-2 মিনিটের মধ্যে আমি বুঝতেছি মারা যাবে, পসিবলি আমার কিছু করার নেই, তাদেরকে আমরা ব্ল্যাক কালার দিয়ে ডিমার্কেট করে দেবো। কালার ডিমার্কেট করলে সুবিধা হবে যে প্রথম রেসপন্স টিম পৌঁছানোর পর যখন দ্বিতীয় আর তৃতীয় রেসপন্স টিম চলে আসবে, তারা প্রথমেই ওই কালার কোডিং দেখেই বুঝে নেবে যে কার জন্য তাদের এখন আগে কাজ করা দরকার। তাদেরকে আবার গোড়া থেকে আবার পেশেন্টটাকে এক্সামিন করা দরকার হবে না, অথবা ফার্স্ট টিমের লোকজনকে খুঁজে বাই করে জিজ্ঞেস করা লাগবে না আমাকে দেখায় দাও কোন পেশেন্টটার জন্য ইম্পর্টেন্স সবচেয়ে বেশি। এই জন্য আমরা প্রথমেই ট্রায়াজিং যে টিমটা প্রথম পৌঁছাবে, বিশেষ করে যদি একদম ডক্টর না লেভেলে পৌঁছানো না পেলেও একজন নার্স লেভেলে, যে হয়তো পেশেন্টটাকে রিসার্সিটেট করতে পারবে না, কিন্তু তার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে কে খারাপ, কে বেশি খারাপ, কে মারা যাচ্ছে, এটা যেটা আইডেন্টিফাই করতে পারবে, সে পৌঁছে গেলে সাধারণত ট্রায়াজিং এর কাজটা আমরা প্রথমেই করে নিই। এতে জীবন বাঁচানোর সংখ্যার পরিমাণটা বহুগুণে বাড়িয়ে ফেলা যায়, যেটা আমি তোমাদেরকে ক্লাসের শুরুতেই কয়েকটা উদাহরণ দিয়ে বলে দিয়েছিলাম। যখন তুমি প্রায়োরিটাইজ করার পর যে পেশেন্টটাকে নিয়ে তুমি কাজ করা শুরু করবে বলে ডিসিশন নিলে, তার কাছে যখন তুমি যে দাঁড়ালে, তখন কতগুলো নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী ওই পেশেন্টটাকে তুমি ট্রিট করার চেষ্টা করবা। আগেই বলছি, তার প্রাইমারি ডায়াগনোসিস করার তোমার ডেফিনেটলি কোনো সুযোগ এখানে নাই। তোমার কাজ হচ্ছে টু মেক হিম স্টেবলাইজ। পেশেন্ট আনস্টেবল, যে কোনো সময় মারা যাইতে পারে, এই আনস্টেবল ফিজিওলজিক্যাল কন্ডিশনটাকে একটা স্টেবল ফিজিওলজিক্যাল কন্ডিশনে নিয়ে আসতে হবে, যেটাকে আমরা শুরু করবো প্রাইমারি সার্ভের মাধ্যমে অ্যালং উইথ দ্য রিসাসিটেশন। 5টা মেইন কম্পোনেন্ট আছে এই প্রাইমারি সার্ভের ভিতরে। এতে হচ্ছে এয়ারওয়ে এন্ড সার্ভাইকাল স্পাইন কন্ট্রোল, বিতে হচ্ছে ব্রিদিং উইথ অক্সিজেনেশন, সিতে হচ্ছে সার্কুলেশন এন্ড হেমোরেজিক কন্ট্রোল, ডিতে হচ্ছে ডিসফাংশন এন্ড ডিসেবিলিটি অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর ইতে হচ্ছে এক্সপোজার এন্ড এনভায়রনমেন্টাল কন্ট্রোল। তাহলে আমরা একটু একটু করে দেখি। আজকে এই লেকচারটা বেসিক্যালি যেহেতু অনেক বড়, যদি দেখি যে বেশি বড় হয়ে যাচ্ছে, সময় কমে যাচ্ছে, আমি দরকার এটাকে 2টো লেকচারে নিব, দেখা যাক আমরা কতদূর যেতে পারি। প্রাইমারি সার্ভের ভিতরে যে এ বি সি ডি দিয়ে আমরা বলি, জাস্ট হেডলাইনটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার ডেফিনেটলি এর পরের অংশটুকু খেয়াল রাখার সুবিধা। এয়ারওয়ে তোমাকে মেইনটেইন করতে হবে এবং তার সাথে সার্ভাইকাল স্পাইনটাকে স্টেবল করতে হবে। ব্রিদিং এনশিওর করতে হবে, লাগলে মাউথ টু মাউথ ব্রিদিং, নাইলে আম্বু ব্যাগ দিয়ে ব্যাগ মাস্কিং, অথবা লাগলে এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন যদি লাগে তাহলে সেটাও তোমাকে করতে হবে, এবং প্রপার অক্সিজেনেশন তার লাংস পর্যন্ত যাতে পৌঁছায়, নর্মাল এয়ার দিয়ে হোক, অক্সিজেন সিলিন্ডার দিয়ে হোক, সেটা তোমাকে মেইনটেইন করতে হবে। সিতে তোমাকে দেখতে হবে তার সার্কুলেটরি স্ট্যাটাস কিরকম, পেশেন্ট শকে আছে কিনা তার ম্যানেজমেন্ট করতে হবে, এবং এর সাথে সাথে অবশ্যই তোমাকে যেটা খেয়াল রাখতে হবে, কোনো অবভিয়াস ব্লিডিং পয়েন্ট তুমি যদি দেখতে পাও তাহলে তার ব্লিডিংটা বন্ধ করার জন্য তোমাকে কাজ করতে হবে। কারণ একদিক দিয়ে ঝরঝর করে রক্ত পড়তেছে, আরেক দিক দিয়ে তুমি স্যালাইন ব্লাড যাই দাও না কেন, এভাবে পেশেন্টটাকে বেশিক্ষণ তুমি টিকায় রাখতে পারবে না। ফলে তোমাকে অবশ্যই একই সাথে সাথে সার্কুলেশন চেক করতে হবে, সার্কুলেটরি শক থাকলে সেটা ম্যানেজ করতে হবে, এবং অবভিয়াস কোনো হেমোরেজিক পয়েন্ট তুমি যদি দেখো তাহলে হেমোরেজিসটাকে সিকিউর করতে হবে। এই সবগুলো মিলাই হচ্ছে তোমার সি অর সার্কুলেশন। ডিতে আমি দেখবো ডিসেবিলিটি আছে কিনা, তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিরকম ফাংশন করতেছে, আর বাকি ইতে আমি এক্সপোজ করে দেখবো তার বডি, সম্পূর্ণ বডি, আর কোনো জায়গায় কোনো গ্রস খারাপ কোনো ইনজুরি তার আছে কিনা। এয়ারওয়ে এন্ড সার্ভাইকাল স্পাইন কন্ট্রোল কি করি আমরা এখানে? পেশেন্টের কাছে পৌঁছানোর পর আমি প্রথমে পেশেন্টের মাথার দিক থেকে এক্সামিন করা শুরু করব, দেখা শুরু করব, এবং এক্সামিন না, মূলত আমি তাকে স্টেবলাইজ করব। আমি প্রথমে তার সার্ভাইকাল স্পাইনটাকে একটা সার্ভাইকাল কলার অথবা বোর্ডের মাধ্যমে স্টেবল করে দিব। এমনকি এটিআরএস প্রোটোকলে বলেই রাখা আছে, তুমি ধরেই নাও তার সার্ভাইকাল স্পাইনে ইনজুরি হয়েছে। সার্ভাইকাল স্পাইনের ইনজুরি কেন এত ইম্পর্টেন্ট? কারণ এই সার্ভাইকাল স্পাইন যদি কোনো কারণে ইনজুরি হয়, তাহলে সেই যে স্পাইনাল নার্ভের বা কর্ডের যে অংশটুকুনকে সে ড্যামেজ করতে পারে, সেখানে আমাদের ভাইটাল সেন্টার গুলো আছে। আমাদের মেইনলি যে কার্ডিও রেসপিরেটরি, হার্ট এবং লাংসকে যে অটোনমিক নার্ভাস সিস্টেমের যে পার্টগুলো চালায়, সেগুলো সার্ভাইকাল স্পাইন ইনজুরি হলে সাথে সাথে ড্যামেজ হতে পারে। না হলেও ফ্রেনিক নার্ভ ইনজুরির কারণে ডায়াফ্রাম ড্যামেজ হয়ে সরাসরি পেশেন্ট অ্যাপনিয়াতে চলে যেতে পারে। ফলে সার্ভাইকাল স্পাইন স্টেবল করা খুবই ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন জার্নালে পড়েও দেখা গেছে যে সরাসরি স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে গেছে এরকম পেশেন্টের সংখ্যা খুব কম ছিল। পার্শিয়াল ইনজুরি, এখনো কোনো কিছু হয় নাই, কিন্তু রিসাসিটেশনের সময় এটাতে খেয়াল না করার কারণে যারা যখন সেটাকে বারবার নাড়াচাড়া করছে, তখন এই হাফ
বা পার্শিয়াল ইনজুরিটা কমপ্লিট ইনজুরিতে কনভার্ট হয়ে গেছে এবং এইটারই ইনসিডেন্ট বেশি। এই জন্য এটিএলএস প্রোটোকলে সুন্দরভাবে প্রথমেই বলে দেওয়া হয়েছে ইউ উইল অ্যাজিউম দ্যাট দ্যাট আ পেশেন্ট অলরেডি হ্যাভ সার্ভাইকাল স্পাইন। পরে তুমি এক্সরে করে এক্সক্লুড করো যে না তার কোনো সার্ভাইকাল স্পাইন ছিল না, কিন্তু সার্ভাইকাল স্পাইন ইনজুরি আছে এটা ধরে নিয়ে কাজ করাটাই হলো সবচেয়ে সেফ প্রোটোকল। ফলে তোমাকে ওইখানে তাই করতে হবে। প্রথমেই তাকে সার্ভাইকাল স্পাইন স্টেবল করার পরপরই সাথে সাথেই এবং একই সাথে স্টেবল করার পর না আসলে একই সাথে সাথে তুমি পেশেন্টের সাথে একটু কথা বলার চেষ্টা করবা, দেখবে যে পেশেন্ট তোমার সাথে রেসপন্স করে কিনা। শুধু যদি সে কথা বলতে পারে তাহলে কিন্তু আমরা ইনভেরিয়েবলি ধরে নিতে পারি যে পসিবলি তার এয়ার ওয়ে ইনট্যাক্ট আছে এবং সে ঠিক মতো শ্বাস নিতে পারবে, তার এয়ার ওয়েতে কোনো ব্লকেজ নাই। কোনো ব্লকেজ যদি থাকে তাহলে সেটা সাকশন দিয়ে হোক আঙ্গুল দিয়ে হোক সেই ব্লকেজ তোমাকে সাথে সাথে ক্লিয়ার করে ফেলতে হবে। ফলে তুমি এখানে দেখো এখানে যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে বললাম, আমি যে শুধু ডিটেক্ট করলাম তাকেই তো না, আমি একই সাথে সাথে যেটা যে পয়েন্ট ডিটেক্ট করছে সেটাকে সাথে সাথে ওইখানে কিন্তু সমাধানও করে যাচ্ছি। সার্ভাইকাল স্পাইন অ্যাজিউম করে নিচ্ছি যে এটা ড্যামেজ আছে, ফলে আমি স্পাইন স্টেবিলাইজ করতেছি। আমি তার সাথে এয়ার কথা বলে দেখার চেষ্টা করতেছি তার এয়ারওয়েতে কোনো ব্লক আছে কিনা, যদি ব্লক থাকে তাহলে সাথে সাথে সেই ব্লকেজটা আমি রিমুভ করে ফেলারও চেষ্টা করতেছি। যদি মনে হয় যে না এয়ারওয়েটা কম্প্রোমাইজ হয়ে আছে, সেটা ল্যারিঞ্জিয়াল টোন লসের জন্যই হোক অথবা রিডিউস লেভেল অফ কনসিয়াসনেসের জন্যই হোক, তাইলে আমার যদি শুধুমাত্র আমার এই এয়ারওয়েটাকে মেইনটেইন করার জন্য যথেষ্ট অন্যান্য কোনো ম্যানুভার উপস্থিত না থাকে, তাহলে আমরা জ থ্রাস্ট মেকানিজমের মাধ্যমে আমরা এয়ারওয়েটাকে স্ট্রেইট করে এটাকে ওপেন রাখার চেষ্টা করতে পারি। আমরা অম্বু ব্যাক করে অথবা মাউথ টু মাউথ ব্রিদিং করে হলেও এয়ারওয়েটাকে প্যাটার্ন রাখার চেষ্টা করতে পারি। একদমই যদি কোনোটাই না হয়, পেশেন্ট যদি কমপ্লিটলি আনরেসপন্সিভ হয় এবং তোমার যদি ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকে, তাহলে বলা হয়েছে যে গো ডাইরেক্টলি ফর এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন, বাট মেইনটেইন দ্যাট এয়ারওয়ে, keep it pattern so the air can enter from the atmosphere or from your oxygen cylinder into his lungs. Very important, and that is what we call the first step of the ATLS protocol A, that is airway. And তার সাথে আমরা এক্সট্রা যেটা করি সেটা হলো সার্ভাইকাল স্পাইন কন্ট্রোল। যখনই আমার এয়ারওয়েটা কন্ট্রোল হয়ে যাবে তারপরে আমি দেখবো তার ব্রিদিং এর প্যাটার্ন কিরকম, ব্রিদিংটা সে কিরকম ভাবে নিচ্ছে। যদি সে নিজে নিজে থেকে ব্রিদিং নেয় এবং তার স্যাচুরেশন লেভেল ভালো থাকে তাহলে ভালো কথা, ব্রিদিং নিয়ে আমার কোনো চিন্তা করতে হবে না। কিন্তু তুমি যদি দেখো যে না সে ঠিক মতো, আমি এয়ারওয়ে প্যাটার্ন রেখেছি, এয়ারওয়েতে কোনো ব্লকেজ নাই, বাট তারপরে সে ঠিক মতো ব্রিথ করতে পারতেছে না, তাইলে তোমাকে খেয়াল করে দেখতে হবে যে এর কারণটা কি। ভালো করে একটু তাকায় দেখবে যে চেস্ট পুরো চেস্ট ওয়ালের মধ্যে কোনো অ্যাসিমেট্রিক্যাল মুভমেন্ট আছে কিনা, একটু আঙ্গুল দিয়ে চেক করে দেখে নেবে তার ট্রাকিয়াটা সেন্ট্রাল আছে কিনা, এবং এই ট্রাকিয়া সেন্ট্রালে আছে কিনা, অ্যাসিমেট্রিক কোনো মুভমেন্ট আছে কিনা, এগুলো দেখে মূলত আমরা তার লাংসের কলাপস যে কোনো কারণগুলি লাইফ থ্রেটেনিং কন্ডিশনগুলোতে হয়, মূলত সবচেয়ে মেইন যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট টেনশন নিউমোথোরাক্স, সেটা আছে কিনা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। কারণ এমফাইসেমা বলো হিমোথোরাক্স বলো, এগুলো কোনোটাই টেনশন নিউমোথোরাক্সের মতো এত দ্রুত তার লাং কলাপস করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে না। এমফাইসেমা তো অবশ্যই সময় নেবে, হেমোরেজ থাকলেও তাও সেটাও খানিকটা দ্রুত গতিতে কাজ করবে, বা টেনশন নিউমোথোরাক্সে যেখানে এয়ার ইন্ট্রাপমেন্ট হয়ে গেছে বিটুইন টু লেয়ার্স অফ প্লুরা এন্ড দ্যাট কম্প্রেসেস দ্য লাং কমপ্লিটলি, এটা হলো সবচেয়ে মোস্ট লাইফ থ্রেটেনিং। ফলে এয়ারওয়ে প্যাটার্ন করার পরেও পেশেন্ট শ্বাস নিতে পারতেছে না, অ্যাসিমেট্রিক্যাল চেস্ট ওয়াল ইনভলভ নড়াচড়া করতেছে, অথবা ট্রাকিয়া এখন সেন্ট্রালে কোনো একদিকে পুশ করে গেছে, তাহলে তোমার ক্লিনিক্যাল সাসপেশন আসবে যে পসিবলি তার নিউমোথোরাক্স থাকতে পারে। সেক্ষেত্রে যদি নিউমোথোরাক্স থাকে, তুমি যদি এক্সরে করতে পারো তাহলে ভালো, এক্সরে যদি করতে না পারো তাহলে তুমি সরাসরি একটা নিডল ট্রাকিওস্টমি করে দিয়ে দেখবে তার টেনশন নিউমোথোরাক্সটা রিলিজ করতে পারবা। এমনকি জার্নালে এটাও বলা আছে হয়তো তার নিউমোথোরাক্স ছিল না, হয়তো তার নিউমোথোরাক্স ছিল না, কিন্তু তুমি যদি একটা নিডল দিয়ে পাংচার করে দাও তাতে এমন কোনো ক্ষতি নাই, বরং তার যদি নিউমোথোরাক্স থেকে থাকে তাহলে কিন্তু এই সিম্পল প্রসিডিউরটার মাধ্যমে সে পুরোপুরি রিলিভ হয়ে যাবে। আর পরবর্তীতে তুমি যখন এক্সরে করে কনফার্ম হবা যে আসলে হ্যাঁ তার নিউমোথোরাক্স আছে, তখন আমরা তো ইন্টারকোস্টাল ভেন চেস্ট টিউব আমরা সাথে সাথে দিয়ে দিতে পারি, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েই এটা দিয়ে দেওয়া যায়। আমি কোয়াইট শিওর যে তোমরা যখন ক্যাজুয়ালিটিতে কাজ করবা এই জিনিসটা তোমাদেরকে প্রচুর পরিমাণে শেখানো হবে। ফলে আমি এটা কেমন করে এই ইন্টারকোস্টাল ট্রাকিয়াল টিউব দেওয়া হয় সেটা আমি আজকে লেকচারে আলোচনা করতেছিলাম। বাট তোমাদের কাছে যখনই মনে হবে যে এয়ারওয়ে প্যাটার্ন থাকার পরও পেশেন্ট শ্বাস নিতে পারতেছে না, ট্রাকিয়া একদিকে ডেভিয়েট হয়ে আছে এই ট্রমার কারণে, কোনো একদিকে চেস্ট ওয়ালে অ্যাসিমেট্রিক্যাল মুভমেন্ট হচ্ছে, এরকম যে কোনো কিছু হলে তুমি যদি টেনশন নিউমোথোরাক্স সাসপেক্ট করো এবং তোমার কাছে যদি ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকে, ডাইরেক্টলি গো ফর ইন্টারকোস্টাল ড্রেনেজ ইনসারশন। এমনকি যদি একটা সুস্থ লাংসের ভিতরে তুমি কোনো কারণে এটা দিয়ে ফেলো যে তোমার কাছে ক্লিনিক্যালি মনে হচ্ছিল লাইফ থ্রেটেনিং কন্ডিশন, তুমি এটা দিয়ে দিছো, there is no harm and you are allowed, ফলে তুমি এটা দিতে পারবে। 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সার্কুলেশন, এবং সার্কুলেশনের সাথে এক্সট্রা আমি আগেই যেটা বলছি যে সাথে একই সাথে তোমার হেমোরেজিক কন্ট্রোলটাও করতে হবে। ক্যারোটিড পালসই তুমি সবার আগে দেখবা, প্রথমেই তুমি ডরসালিয়া ডরসালিস পেডিস বা রেডিয়াল পালস তুমি দেখার চেষ্টা করো না,
কারণ পেশেন্ট ডেফিনেটলি এই সময় শকে থাকে, শকে থাকলে পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন হয়, পুলিং অফ দ্য অলরেডি সার্কুলেটিং ভলিউমস টু দ্য সেন্ট্রাল ভাইটাল অর্গানস হয়, ফলে পেরিফেরিতে এমনিতে সার্কুলেশনটা কমে। এটা একটা নর্মাল সিমটোম্যাটিক রিয়াকশন। ফলে সেটার কারণে যেহেতু সার্কুলেশন কমে যায়, ফলে একদম পেরিফেরি মোস্ট পালসগুলো এই সময় এমনিতে অ্যাবসেন্ট পাওয়া যেতে পারে। এই জন্য তোমাকে সবার আগে দেখতে হবে ক্যারোটিড পালস। তো একটা কারণে ইম্পর্টেন্ট, ক্যারোটিড আর্টারি যেহেতু সরাসরি হার্ট থেকে বের হয়, ফলে হার্ট পাম্প করতেছে কি করতেছে না, কি পরিমাণে করতেছে, এটা ক্যারোটিড পালস সবচাইতে তোমাকে ভালো মতো ইন্ডিকেট করতে পারে। আর ক্যারোটিড কাকে সাপ্লাই দেয়? ব্রেইনকে। আমাদের ভাইটাল অর্গানের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে ড্যামেজ হয় ব্রেইন, উইদিন 6 মিনিটসের মধ্যে নিউরন ড্যামেজ হয়, ফলে ক্যারোটিড পালস থাকাটা খুবই জরুরি। যদি তুমি ক্যারোটিড পালস না পাও, আর তোমার আগে এয়ারওয়ে আর ব্রিদিং তুমি যেহেতু সমস্যার সমাধান করে আসছো, এখন তুমি যখন দেখো যে পালস তার নাই, ডাইরেক্টলি গো ফর কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, সিপিআর। তুমি সরাসরি তার চেস্ট কম্প্রেশন শুরু করো এবং আম্বু ব্যাগ দিয়ে তুমি তার ভেন্টিলেশনটা মেইনটেইন করতে থাকো যতক্ষণ পর্যন্ত তার পালস ফেরত না আসতেছে। তবে শুধু সিপিআর দিলেই হবে না, দেখা গেল হয়তো তার প্রফিউজ ব্লিডিং হয়েছে, যে কারণে সে সার্কুলেটরি শকে চলে গেছে। শুধু সিপিআর দিয়ে যদি ওর ভিতরে তুমি কোনো ব্লাড বা লিকুইড ভলিউম রাখতে না পারো, তাহলে শুধু সিপিআর দিয়ে তুমি কাকে সার্কুলেট করবে? তাহলে অবশ্যই তুমি সিপিআর দিবা। তোমার তুমি যদি টিম লিডার হও, তাহলে যে কোনো একজনকে এনগেজ করবা তুমি সিপিআর দেওয়ার জন্য। আরেকজনকে তুমি বলবা যে এই মুহূর্তে তুমি দুইটা বড় লার্জ বোর্ড চ্যানেল ওপেন করে ফেলো, এবং এই মুহূর্তে তোমার সামনে অ্যাভেলেবল যে স্যালাইনটাই থাকুক, অবশ্যই আমরা ক্রিস্টালয়েড নাহলে কলয়েড সবচেয়ে ভালো ডেফিনেটলি ব্লাড দেওয়ার চেষ্টা করব। যদি কিছু না থাকে তাহলে 5% দিয়েও অন্তত দাও, অন্তত কিছু দাও। এবং as quickly as possible তার অবভিয়াস ব্লিডিং পয়েন্ট যেগুলো আছে, সেই ব্লিডিং পয়েন্টগুলোকে প্রেসার দিয়ে হোক, ব্যান্ডেজ দিয়ে হোক, গজ দিয়ে হোক, সিম্পল একটা আঙ্গুল দিয়ে চেপে দিয়ে হোক, তুমি তাকে ব্লিডিংটাকে কন্ট্রোল করার চেষ্টা করো। মনে রাখবা, সার্কুলেশন ঠিকমতো এফেক্টিভলি কাজ করতেছে কিনা এবং তোমার এই সার্কুলেশন ঠিকমতো তোমার বডির নর্মাল ফিজিওলজি মেনটেন করার জন্য যথেষ্ট কিনা, তার জন্য পালস বা বিপির সাথে সাথে আরেকটা প্যারামিটার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইউরিনারি আউটপুট। তাহলে তুমি সাথে সাথে পেশেন্টটাকে ক্যাথেটার করবা, ক্যাথেটার করার পরপরই যে ইউরিনটা বের হয়ে আসবে, ডোন্ট কাউন্ট ইট, বিকজ এটা অ্যাক্সিডেন্টের আগে জমে থাকা ইউরিন। এটাকে ফেলে দাও, ফেলে দিয়ে এরপর থেকে তুমি আওয়ারলি মেজার করতে থাকো যে মিনিমাম অব্লিগেটরি ইউরিনের ভলিউম তার আসতেছে কিনা। যদি সেটা আসে, তাহলে বুঝতে পারবে যে বেয়ারলি তুমি তার সার্কুলেটরি শক ম্যানেজ করতে পারছো। আর যদি দেখা যায় মোটামুটি ভালো অ্যামাউন্টে ইউরিন আউটফ্লো আসতেছে, তাহলে ডেফিনেটলি তোমার সার্কুলেটরি শক তুমি ভালো মতো ম্যানেজ করতে পারছো, এবং পসিবলি দ্য পেশেন্ট উইল হ্যাভ নাও এ মোর বেটার চান্স টু সার্ভাইভ। একই সাথে তুমি পেশেন্টের লং বোন গুলো এবং বিশেষ করে পেলভিস এবং অ্যাবডোমেন দ্রুত গতিতে একটু এক্সামিন করে ফেলবা। যখনই তুমি দেখবা যে তোমার কোনো একটা পেশেন্ট সার্কুলেটরি শকে ছিল, অথচ তুমি কোনো অবভিয়াস ব্লিডিং পয়েন্ট বাইরে থেকে দেখো নাই, তাহলে তোমাকে ধরে নিতে হবে যে পেশেন্টটা যেহেতু সার্কুলেটরি শকে আছে, তারপরে অবশ্যই তার ব্লাড ভলিউম লস হয়েছে সেখানে। তাহলে এই কোভার্ট ব্লিডিং পয়েন্ট গুলো কোথায় আছে সেটা তোমাকে তখন সার্চ করতে হবে। আমরা জানি যে বিশেষ করে লোয়ার লিম্বে যে লং বোন যেগুলো আছে, এগুলো যদি ভেঙে যায় এবং সে কারণে যদি ব্লিডিং হয়, তাহলে এখানে প্রচুর কম্পার্টমেন্ট গুলো মাঝখানে প্রচুর এমটি স্পেস থাকে, যেখানে ব্লিডিং হইলেও বাইরে থেকে প্রথমে অবভিয়াসলি বোঝা যাবে না। এমনকি বইয়ে লেখাও আছে, যদি পেলভিক বোনে কোনো ফ্র্যাকচার হয়, তাহলে প্রায় 2 থেকে 3 লিটার ব্লাড লস হতে পারে। ফিমারে হলে 1 থেকে 1.5 লিটার, টিবিয়াতে যদি হয় 500 থেকে 1 লিটার, 500 ml থেকে 1 লিটার পর্যন্ত ব্লাড লস হতে পারে। ফলে এই লং বোন গুলাতে বিশেষ করে পেলভিসে কোনো ফ্র্যাকচার আছে কিনা ক্লিনিক্যালি এবং পরবর্তীতে পেশেন্ট স্টেবল রেডিওলজিক্যালি তুমি কনফার্ম হওয়ার চেষ্টা করবে। একই সাথে সাথে অ্যাবডোমেনে তোমাকে চেক করতে হবে রেট্রোপেরিটোনাল হেমোরেজ, ইন্ট্রাপেরিটোনাল হেমোরেজ। প্রচুর পরিমাণে ফাঁকা স্পেস থাকার কারণে অনেকখানি ব্লাড লস হওয়ার পরেও অ্যাবডোমেনে কিন্তু অ্যাপারেন্টলি বাইরে থেকে তোমাকে কোনো রকম সাইন সিম্পটম নাও দেখাইতে পারে। পেশেন্ট অজ্ঞান থাকলে তো সে তোমাকে বলতেও পারবে না যে স্যার মেইনলি পেইনটা কোথায়। ফলে তোমাকে ধরেই নিতে হবে যে যেহেতু পেশেন্ট সার্কুলেটরি শকে আছে এবং অবভিয়াস কোনো ব্লিডিং নাই, তাহলে ডেফিনেটলি আইদার তার অ্যাবডোমেনে কোনো অর্গান রাপচার হয়েছে অথবা তার কোনো লং বোন ফ্র্যাকচার হয়েছে। ফলে তুমি এখানে ডেফিনেটলি কিছু এক্সরে তখন করার চেষ্টা করবে পেশেন্টকে স্টেবল করার পর, অথবা তুমি সরাসরি তার একটা আলট্রাসোনোগ্রাফি করতে পারো, যেটাকে আমরা বলি ফার্স্ট আলট্রাসোনোগ্রাফি, ফোকাসড অ্যাসেসমেন্ট উইথ সোনোগ্রাফি ইন ট্রমা। এই আলট্রাসোনোগ্রাফি বসে বসে লিভারে প্যারেনকাইমা মাপবে না, কিডনির প্যারেনকাইমাল এবং কর্টিক্যাল ডিফারেন্সিয়েশন মাপবে না, এইটা সরাসরি দেখবে তার ফ্রি স্পেস গুলোতে কোনো কালেকশন আছে কিনা, সাব হেপাটিক, সাব ডায়াফ্রামাটিক, তাহলে পেলভিক ক্যাভিটিতে কোনো কালেকশন জমে আছে কিনা এবং সেটা কি জাতীয় কালেকশন, হেমোরেজিক কিনা। এইটা ডিটেক্ট করাই হচ্ছে এই আলট্রাসোনোগ্রাফির মূল কাজ, যেটা তোমাকে সরাসরি বলে দিবে যে পেশেন্টের ভিতরে ইন্টারনাল হেমোরেজ হচ্ছে, একে যত দ্রুত পারা যায় স্টেবল করার পরে অপারেশন থিয়েটারে নিতে হবে, ওপেন করে তার ব্রিদিং ভেসেল গুলা লাইগেট করে অথবা কন্ট্রোল না করলে এই পেশেন্টকে তুমি যতই স্টেবিলাইজ করো না কেন, এই স্টেবিলিটি তুমি ডেফিনিটিভ কেয়ার না আসা পর্যন্ত ধরেও রাখতে পারবে। ফলে এই কয়েকটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট ইন সার্কুলেশন এন্ড হেমোরেজিক কন্ট্রোলের মধ্যে।
এরপরে এতক্ষণ পর্যন্ত যদি স্টেবল করার পর যদি তুমি পেশেন্টকে এখনো বাঁচায় রাখতে পারো, তাহলে দেন উই গো ফর ডিসফাংশন এন্ড ডিসেবিলিটি ফর দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটা আমরা দুটো মেজারমেন্টের মাধ্যমে করি, একটা হচ্ছে এভিপিউ আর এটা হচ্ছে জিসিএস মেজারমেন্ট। একটু আমরা দেখি এই জিনিসটা কি। এভিপিউতে আমরা গ্রসলি তার অ্যালার্টনেসটা বোঝার চেষ্টা করি। এতে আমরা দেখি অ্যালার্ট, সে কি সজাগ কিনা। বিতে দেখি রেসপন্স টু ভয়েস, আমি তাকে কোনো কাজ করতে বলে আঙ্গুল ভাঁজ করেন, চোখ খুলেন, দিব্যা দেখান, এতে সে রেসপন্স করে কিনা। পিতে দেখবো যে রেসপন্সিং টু পেইন আছে কিনা, এবং ইউতে আনরেসপন্সিভ কিনা। এই চারটার মধ্যে কোন ক্যাটাগরিতে সে আছে। পেশেন্ট নিজে থেকে তোমার সাথে কথা বলতেছে, তার মানে অ্যালার্ট। কথা বলতেছে না কিন্তু তুমি কোনো একটা কাজ করতে বলে সে কাজটা করে দিতে পারছে, তাহলে হলো বি। যদি দেখা যায় যে সে কথাও বলতে পারতেছে না, তোমার সে কোনো কথাতে রেসপন্সও করতেছে না, কিন্তু তুমি যদি একটা বড় সড়ো পেন স্টিমুলাস দাও, তাহলে হাত দিয়ে সে পেন স্টিমুলাস জায়গাটাকে সে সরায় নেওয়ার চেষ্টা করবে, অথবা বডি বেঁকায় নিয়ে সে সরে যাওয়ার চেষ্টা করবে, তার মানে সে পেইনের প্রতি রেসপন্সিভ, তাহলে সেটা হলো তখন পি। আর এগুলো কোনোটাই যদি না থাকে তখন সে হলো টোটালি আনরেসপন্সিভ। তাহলে এভিপিইউ অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা মূলত তার নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটি তখন আমরা চেক করি। গ্লাসগো কমা স্কেল, এটা হচ্ছে মোস্ট কমনলি আমরা যেটা ব্যবহার করি। গ্লাসগো কমা স্কেল, এখানে তিনটা মেইন কম্পোনেন্ট আছে, আই ওপেনিং, বেস্ট ভার্বাল রেসপন্স এন্ড বেস্ট মোটর রেসপন্স। প্রতিটার ভিতরে এখানে যেটা তোমাকে মনে রাখতে হবে যে এখানে কিন্তু কোনো জিরো নাই। সবচেয়ে খারাপ যেটা আছে সেটাকেও কিন্তু আমরা 1 দিয়ে আইডেন্টিফাই করি। তাহলে মেইন যে তিনটা পয়েন্ট, তার মানে মিনিমাম জিসিএস তোমাকে যদি কখনো বলা হয় মিনিমাম জিসিএস কত হবে, অবশ্যই তোমাকে এটা মনে রাখবে। এবং এটা আসলে বেসিক্যালি ভাইভা বোর্ডে জিজ্ঞাসা করা হয়, একটু কাইন্ড অফ ট্রিকি কোশ্চেন, হঠাৎ করে খেয়াল না করলে মনে নাও আসতে পারে। যদি বলা হয় যে মিনিমাম জিসিএস স্কেল কত, অনেকেই ভুল করে 0 বলে ফেলবা, কিন্তু এটা কখনোই বলো না, কারণ সবগুলো মিনিমাম স্কোর হচ্ছে 1। সেই হিসেবে জিসিএস মিনিমাম সর্বনিম্ন 1 পর্যন্তই নামতে, 3 পর্যন্ত নামতে পারে, এর নিচে কিন্তু নামার তার জন্য কোনো সুযোগ নাই। আই ওপেনিং এ কি আছে, যদি একদম কোনো আই ওপেনিং না করে সবচেয়ে বড়, সেটা হচ্ছে 1। পেইনে যদি ওপেন করে তাহলে 2, ভোকাল কমান্ডে যদি ওপেন করে তাহলে 3, আর নিজে থেকে যদি খুলে রাখে তাহলে সেটা হলো 4। বেস্ট ভার্বাল রেসপন্স, যদি কোনো রকম কথাতে রেসপন্স না করে তাহলে 1। যদি ইনকম্প্রিহেন্সিবল সাউন্ড, গঙ্গানি, শব্দ করতেছে কিন্তু সেই শব্দটার কোনো শাব্দিক অর্থ নাই, তাহলে সেটাকে আমরা বলি ইনকম্প্রিহেন্সিবল সাউন্ড, যেটাকে আমরা বাংলায় গঙ্গানি বলি, গা গো করে শব্দ করতেছে যেটা কোনো অর্থ নাই। যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলে, শব্দ বলতেছে কিন্তু সেই শব্দগুলো একটা কমপ্লিট লাইন না, বাবা গো, ভাত খাবো, বাঁচাও আমাকে, মরে যাচ্ছি, এরকম করে যদি কতগুলো সে শব্দ বলে যেগুলো একটা শব্দের সাথে আরেকটা শব্দ ডাইরেক্টলি কোনো রিলেশন নাই, যেগুলো একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে পারে না, তাহলে সেটাকে আমরা বলবো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। কনফিউজড কনভার্সন, কমপ্লিট লাইন বলতেছে কিন্তু তুমি যেটা জিজ্ঞেস করছো সেটা না। তুমি জিজ্ঞেস করছো আপনার নাম কি, সে বলে এই জায়গাটা হলো গাজীপুর। তুমি জিজ্ঞেস করছো বাড়ি কোথায়, সে বলেছে আমি এখন ভাত খাবো। মানে সে একটা কমপ্লিট লাইন বলতেছে, যে লাইনের একটা কমপ্লিট মিনিংও আছে, কিন্তু তুমি যে কোশ্চেনটা করছো এটা তার অ্যান্সার না, তাহলে সেটা হলো কনফিউজড কনভার্সন। আর যদি পুরোপুরি রেসপন্স করতে পারে তাহলে সেটা হলো ওরিয়েন্টেড। বেস্ট মোটর রেসপন্স, এটা খুব ইম্পর্টেন্ট। যদি কোনো রকম নড়াচড়া না করে তাহলে 1, নো রেসপন্স। যদি এক্সটেনশন রেসপন্স, পেইন স্টিমুলাস দিলা স্টারনামের উপরে, সে সমস্ত জয়েন্ট গুলোকে এক্সটেনশন পজিশনে নিয়ে যায়, তাহলে এটা হলো 2। যদি ফ্লেকশন পজিশনে নিয়ে আসে তাহলে 3। যদি সে যে স্টারনামের উপর পেন দেওয়ার পর বডি ওয়ালটাকে, বডি চেস্টটাকে আরেকদিকে সরায় ওই পেন স্টিমুলাস জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করে, তাহলে সেটা হলো উইথড্রয়াল। যদি অ্যাপ্রোপ্রিয়েট লোকালাইজ করে, তুমি স্টারনামের উপর হাত দিয়ে প্রেস করছো, সে তার হাত আইসে তোমার হাতটাকে সরাই নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, তাহলে সেটা হলো 5। আর যদি সে তোমার কথা পুরোপুরি কমান্ড ফলো করে কাজ করতে পারে, তাহলে সেটা হলো 6। তাহলে এই পয়েন্টগুলা, এবং এই জিসিএস কিন্তু তোমাদের জন্য আসলে আলাদাভাবে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, শর্ট নোট অথবা একদম সরাসরি লং কোশ্চেন হিসেবে, এবং ডেফিনেটলি ভাইভা বোর্ডে এটা তোমাকে যে কোনো জায়গাতে জিজ্ঞেস করতে পারে। বাট একটা জিনিস আমি এখানে একটু আলাদা করে অবশ্যই বলে দিই, তোমরা সবসময় সেটা মনে রাখবা, জিসিএস ইজ এ ট্রমা স্কেল। এটা নার্ভাস সিস্টেমের ট্রমা স্কেলের জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তুমি যদি একটা ইসকেমিক স্ট্রোকের পেশেন্ট 3 মাস ধরে ইসকেমিক স্ট্রোক হয়ে বেডে প্যারালাইজ হয়ে বসে আছে, তার যদি জিসিএস মাপতে যাও, দেখবা যে তার জিসিএস আছে 3। ট্রমা পেশেন্টের যদি জিসিএস 3 হয়, তাহলে ইনভেরিয়েবলি বলেই দেওয়া হয় যে পেশেন্টের লনজিভিটি নাই, পেশেন্ট হয়তো 1 বা 2 দিনও বাঁচে কিনা সন্দেহ, যদি তাকে প্রপারলি ট্রিটমেন্ট না করা হয়। whereas ইসকেমিক স্ট্রোকের পেশেন্টের যার জিসিএস 3, এইভাবে কিন্তু সে বছরকে বছর বেঁচে থাকতে পারে। তুমি জিসিএস মাপতে পারো তোমার একটা অ্যাজাম্পশন করার জন্য, বাট জিসিএস ইজ ডেফিনেটলি নট অ্যান অ্যাপ্লিকেবল ফর এনি প্যাথোলজিক্যাল কন্ডিশন। জিসিএস ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর ট্রমাটিক সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনজুরি।
এটা তোমরা একটু মাথায় রাখবা যে ওই নর্মাল ইসকেমিক স্ট্রোকের পেশেন্ট বা এরকম কোনো পেশেন্টের বেলা আমরা সাধারণত জিসিএস মাপার চেষ্টা করি না, বিকজ ইট ডাজন্ট ইন্ডিকেট এনিথিং। এবং লাস্টে যেটা আছে সেটা হলো এক্সপোজার অ্যান্ড এনভায়রনমেন্টাল কন্ট্রোল। তুমি পেশেন্টকে এয়ারওয়ে কন্ট্রোল করছো, সার্ভাইকাল স্পাইন স্টেবিলাইজ করছো, বিতে ব্রিদিং কন্ট্রোল করছো এবং তার কোনো হেমোরেজ কোনো টেনশন নিউমোথেরাপি কিছু থাকলে সেটা রিলিফ করছো, সিতে সার্কুলেশন দেখছো, শক থাকলে ম্যানেজ করছো, কোনো অবভিয়াস ব্রিডিং পয়েন্ট থাকলে সেটা সিকিউর করছো, ডিতে এসে তার নার্ভাস সিস্টেম চেক করছো, মোটামুটি স্টেবল পাইছো, তখনই আমরা লাস্টে এই এক্সপোজার আর এনভায়রনমেন্টাল কন্ট্রোলে যাব। পেশেন্টের গায়ে জামা কাপড় যা কিছু আছে সবকিছু যতটা সম্ভব কার্টেন প্রাইভেসি মেনটেন করে সরিয়ে নিয়ে তার সমস্ত বডি এমাথা ওমাথা ভালো করে চেক করে দেখতে হবে আর কোনো ইনজুরি প্যাটার্ন তার আছে কিনা, যেটা তার লাইফের প্রতি ইমিডিয়েট থ্রেট কিছুক্ষণ পরে হইতে পারে। কিন্তু এই কাজটা তুমি প্রথমে কখনোই করবা না, এবং এক্সপোজ করে তুমি যখন তাকে পুরোটা এক্সামিন করবা এই টাইমটাকেও রাখতে হবে খুবই শর্ট। যত দ্রুত সম্ভব কাপড় চোপড় সরাই এক্সটার্নাল এক্সামিনেশনটা কমপ্লিট করার পরই তাকে ব্ল্যাঙ্কেট বা অন্য কোনো সুইটেবল ওয়ার্ম কাভারিং দিয়ে ঢেকে ফেলতে হবে, আদারওয়াইজ পেশেন্ট উইল ডেভেলপ হাইপোথার্মিয়া। তাহলে এই যে 5টা পয়েন্ট আমরা আজকে আলোচনা করলাম, এই 5টা পয়েন্ট হচ্ছে তোমার প্রাইমারি সার্ভে, এবং এই প্রাইমারি সার্ভের এই 5টা পয়েন্ট তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এমনকি তোমাদের ফুল এটিএলএস প্রোটোকল না এসে পরীক্ষার সময় রিটেন কোশ্চেন হিসেবে শুধু প্রাইমারি সার্ভেও কিন্তু অনেক সময় আসে, এটার ইম্পর্টেন্স এতটাই বেশি। কিছু অ্যাডজাঙ্ক্ট আমরা এই প্রাইমারি সার্ভের সাথে ব্যবহার করি। অ্যাডজাঙ্ক্ট বলতে বোঝায় কিছু এক্সট্রা ইনস্ট্রুমেন্ট, যেমন একটা পালস অক্সিমিটার লাগাইলে আমি তার স্যাচুরেশন লেভেলটা দেখতে পাই, কনস্ট্যান্ট বিপি মেশিন মাপার জন্য তার বিপি মেশিন আমরা ব্যবহার করতে পারি, কার্ডিয়াক মনিটর লাগাইলে তাহলে তার ইসিজি রিদম সাথে সাথে দেখা যায়, ফলে তার কার্ডিয়াক কন্ডিশনটা বোঝা যায়, একটা এবিজি করলে তার প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশন সম্বন্ধে আইডিয়া করা যায়, অনেক এক্সরে আলট্রাসোনোগ্রাফি এগুলো সবগুলোর মাধ্যমে আমি তার অন্যান্য কোনো কোমরবিডিটি অ্যাসোসিয়েটেড ইনজুরি আছে কিনা যেটা বাইরে থেকে ক্লিনিক্যালি এভিডেন্ট না হলেও আমরা রেডিওলজিক্যালি কনফার্ম করতে পারি। দিস আর অল অ্যাডজাঙ্কস টু প্রাইমারি সার্ভে, বাট রিমেম্বার দে আর অল অ্যাডজাঙ্কস। সো প্রাইমারি সার্ভে অ্যান্ড রিসার্চ সেশন হ্যাজ টু বি কমপ্লিটেড, এবং এইটা কমপ্লিট করার জন্য তুমি এই যন্ত্রপাতিগুলোকে অপশনাল হিসেবে ব্যবহার করতে পারো, বাট তার মানে এই না যে এইগুলোকে আনার জন্য বা অ্যারেঞ্জ করার জন্য তুমি পেশেন্ট সময় নষ্ট করবে। ডোন্ট গো ফর দ্যাম, দিস আর অনলি এক্সট্রা। যদি সাথে সাথে তোমার কাছে থাকে, আশেপাশে উপস্থিত থাকে, তাহলে তুমি তাদেরকে ব্যবহার করতে পারো যাতে তুমি পেশেন্টের প্রপার ইভ্যালুয়েশন করতে পারো, কিন্তু এদের জন্য ওয়েট করা যাবে না, এদের জন্য সময় নষ্ট করা যাবে না। আজকে আমরা মনে হয় এই পর্যন্তই থাকি, একদিনে পুরোটা বলতে গেলে কোনোটাই তোমাদের খেয়াল থাকবে না, আমি মোটামুটি হাফ পর্যন্ত আসতে পারছি প্রাইমারি সার্ভের পর। এরপর আমরা যখন সেকেন্ডারি সার্ভে এবং বাকি অংশগুলো দেখবো, এগুলো আমরা তাহলে নেক্সট দিন ক্লাসে আলোচনা করবো। একদিনে আমি যদি পুরোটা বলে দিই তাহলে তোমাদের কোনোটাই খেয়াল থাকবে না। তাহলে যে অংশটুকু আমি আজকে আলোচনা করলাম সংক্ষেপে খেয়াল রাখবা, এটা হলো অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট। একজন ডক্টর তার ফ্যামিলি মেম্বার হারানোর পরেই এই লাইফ সাপোর্ট প্রোটোকলটা সে তৈরি করছিল, কারণ সে পরবর্তীতে দেখতে পাইছে যে তার ফ্যামিলি মেম্বার অ্যাক্সিডেন্টের পরেও জীবিত ছিল, কিন্তু প্রপার টার্গেটেড এবং প্ল্যান্ড ম্যানেজমেন্ট না পাওয়ার কারণে পরবর্তীতে তারা মারা যায়। এই জন্য সে প্রথমে প্রোটোকলটা তৈরি করে এবং পরবর্তীতে এটাকে এটিএলএস প্রোটোকল হিসেবে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়। এই এটিএলএস প্রোটোকলের ভিতরে তোমাকে প্রথমে মাথায় যেটা রাখতে হবে, এটার জন্য সবসময় তোমাকে একটা ট্রমা রেসপন্স টিম রেডি রাখতে হবে, যারা বিভিন্নভাবে ট্রেইনড আপ থাকবে, প্রত্যেকে তাদের নিজস্ব ওয়ার্ক সম্বন্ধে ক্লিয়ার কাট আইডিয়া থাকবে কে কি করবে, যাতে কোনো রকম কনফিউশন না হয়, কোনো রকম ওভারল্যাপিং না হয়, কোনো জায়গায় কাজে যাতে কোনো রকম গ্যাপ না পড়ে। প্রথমে তোমাকে যে ওখানে পৌঁছানোর পর যে কাজটা করতে হবে, অ্যাক্সিডেন্ট ফিল্ডে পেশেন্টকে ট্রায়ালিং করে ফেলতে হবে, 4টা কালার কোড দিয়ে তোমাকে প্রথমে আইডেন্টিফাই করে নিতে হবে হুইচ পেশেন্ট নিড ইউর সাপোর্ট মোস্ট। যতই সাপোর্ট দরকার হোক, তুমি একে সাপোর্ট দিয়ে ডেফিনেটলি 1-2 মিনিটের বেশি বাঁচাতে পারবে না, তার জন্য সময় নষ্ট করাও যাবে না। তাহলে এই বাছাই করার কাজটাকে আমরা বলবো হলো ট্রায়াজিং। ট্রায়াজিং করার পর যে পেশেন্টের জন্য তুমি সবচেয়ে বেশি তোমার সাহায্য দরকার, তুমি যাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারবা, সেই পেশেন্টটাকে তুমি যখন কাজ করা শুরু করবা, তুমি প্রথমেই শুরু করবো তার প্রাইমারি সার্ভে, এবং প্রাইমারি সার্ভের সাথে অলওয়েজ মনে রাখবা প্রাইমারি সার্ভে শুড রান অ্যালং উইথ দ্য রিসাসিটেশন। এমন না যে আমি এ বি সি ডি ই সবগুলা প্রথমে আগে চেক করে নিব, তারপর আমি এয়ার ম্যানেজমেন্ট করব, বি এর করব, সি এর করব, ডি এর করব, ব্যাপারটা মোটেও তা না। যখন যেই সময় তুমি যেইটা ম্যানেজমেন্ট দেখতে পাবা করবা, সাথে সাথে ওইটা যে সমস্যা পাবা সেটাকে ওই মুহূর্তে সমাধান করে চলে যেতে হবে তোমাকে পরের অংশের জন্য। বাট সমাধানের জন্য তুমি ওখানে সারাদিন বসেও থাকতে পারবে না, মিনিমাম একটা 1-2 মিনিট বা যত দ্রুত সম্ভব সেটাকে মিনিমাম একটা সমাধান করেই তুমি পরবর্তীতে চলে যাবা। তুমি একটা এয়ারওয়েতে ব্লকেজ পাইছো, তোমার সাকার দরকার, এখন তুমি সাকারের জন্য বসে আছো আধা ঘন্টা, এই কাজ করা যাবে না। আঙ্গুল দিয়ে বের করতে পারলে বের করো, নাহলে কাট করে দাও, কোনোভাবে পুরাটা ওপেন করতে না পারো, পুরো ব্লকেজ ছুটে না পারো, কিছুটা করো, করে তুমি তার পরবর্তী বি সি ডি যেগুলো আছে সেগুলোর দিকে মনোযোগ দাও, কারণ তোমার এই 5টা কম্পোনেন্ট
এট এ টাইম যখন তুমি ম্যানেজ করতে পারবা তখনই তোমার পেশেন্ট ক্লিনিক্যালি স্টেবল হবে। যে কোনো একটা বা দুটা পয়েন্ট স্টেবল করলাম, বাকি তিনটাকে আমি চেকই করতে পারলাম না, ডেফিনেটলি ইউ আর গোইং টু লুজ ইউর পেশেন্ট। এয়ারওয়ে ম্যানেজ করার পর তুমি যখন ব্রিদিং আসবা, তার ব্রিদিং প্যাটার্নটা চেক করবা, স্যাচুরেশন লেভেল মেইনটেইন করতে পারতেছে কিনা, না পারলে অক্সিজেন দিবা, না পারলে মাউথ টু মাউথ ব্রিদিং দিবা, যদি তার ব্রিদিং না থাকে তাহলে আম্বু ব্যাগ মাস্কিং করবা, ব্যাক মাস্কিং করবা, অথবা না পারলে সরাসরি তাকে এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশনও দরকার হলে করবা। এবং এয়ারওয়েটা যখন তুমি সিকিউর করবা, তারপরে যদি পেশেন্ট শ্বাস নিতে না পারে, তাহলে চেক করে দেখে নিতে যাবে যে কোনো অন্য কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন তার মধ্যে ডেভেলপ করছে কিনা, যে কারণে সে শ্বাস নিতে পারতেছে না। ডেফিনেটলি টেনশন নিউমোথোরাক্স তোমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। এরপর সিতে যখন সার্কুলেশন দেখবাম, কোনো সার্কুলেটরি শক আছে কিনা, ক্যারোটিড পালস চেক করে, বিপি চেক করে সেই ব্যাপারে ডিসিশন নিবা এবং সেটাকে ম্যানেজ করার জন্য ফ্লুইড দিবা, ক্যাথেটার করে তার আউটপুট মেইনটেইন করবা। কোনো অবভিয়াস ব্লিডিং থাকলে সেটাকে ডেফিনেটলি বন্ধ করার ব্যবস্থা করবা। অবভিয়াস ব্লিডিং নাই কিন্তু সার্কুলেটরি শক আছে, তাহলে যে হিডেন ব্লিডিং যে পয়েন্টগুলোতে হতে পারে, লং বোন, পেলভিস, লং বোন অফ দ্য লোয়ার লিম, পেলভিস, অথবা ইন্ট্রা অ্যাবডোমিনাল ব্লিডিং, সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবা এবং সেই অনুযায়ী সেগুলোকে বন্ধ করার জন্য ব্যবস্থা নিবা। এরপরে ডি তে যাই তুমি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম চেক করবা, আইদার এপিভিউ অথবা জিসিএস স্কেল, দুটো যে কোনো একটা স্কেলের মাধ্যমে তুমি আইডেন্টিফাই করার চেষ্টা করবা তার নিউরোলজিক্যাল স্ট্যাটাস কতটা ডেটোরিয়েট করছে। এবং লাস্ট অফ অল তুমি তার এনভায়রনমেন্ট কন্ট্রোল করে, তাকে এক্সপোজ করে, তার পুরোটা একটা সেকেন্ড পুরোটা বডি একটা গ্রস আইডিয়া নিয়ে দেখে দেখবা যে আর কোনো ইনজুরি তার আছে কিনা যেটা তার ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং হতে পারে, এবং সেটা যত দ্রুত সম্ভব প্রাইভেসি মেনটেন করে করার পরপরই তুমি তাকে একটা ওয়ার্ম ব্ল্যাঙ্কেটে ঢেকেও দিবা যাতে সেই পেশেন্টটাকে হাইপোথার্মিয়াতে চলে যেতে না পারে। আজকে এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে আমি এটিএলএস এর বাকি অংশটুকু কমপ্লিট করব। কেউ কি আছে না সবাই চলে গেল? ধন্যবাদ স্যার, অনেক সুন্দরভাবে স্যার আপনি পড়িয়েছেন। কারো কোনো যদি এই সম্বন্ধে এরকম জায়গায় যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, বা যারা লাইভে আছে তারা যদি কোনো কোশ্চেন লিখে থাকে একটু আমাকে পড়ে বললে আমি এখনই বলার চেষ্টা করতে পারি। স্যার কেউ যদি কোনো কোশ্চেন করে স্যার ইনশাআল্লাহ আপনার কাছে দিয়ে দিব। আচ্ছা, যদি পরবর্তীতে কোশ্চেন হয় আমাকে ট্রান্সফার করে দিলে আমি অ্যান্সারগুলো তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব। ইনশাআল্লাহ স্যার, ধন্যবাদ। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো খোদা হাফেজ।